তীব্র শীত উপেক্ষা করে আজও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় শিখিয়েছেন চেয়ারপারসন, বলেছেন নেতারা। তারেক রহমান, মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ, তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন পাটোয়ারির। পরাজিত শক্তির বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, বলেছেন তথ্য উপদেষ্টা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘন কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চলতি মাসে আরও 3টি শৈত্যপ্রবাহের আভাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। তীব্র শীত উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নৈতিকতা, তার দেখানো আদর্শ নিয়ে এগিয়ে যাবে তার দল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা যাচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষে বিএনপি ঘোষিত 7 দিনের শোক চলছে। ভোরের আলো ফুটতেই জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে আসতে থাকেন শত শত মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকেই। আজও অনেকে কোরআন শরীফ খতম দিচ্ছেন। বেলা 11টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের আপসী নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটিও শিখিয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন, এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। আমার মায়ের ছায়া থেকে আসলে বঞ্চিত হলাম। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আমাদের ভাইয়ের স্নেহ দেবেন, ভাইয়ের মমতা দিয়ে নারীদের জন্য কাজ করবেন, কিন্তু মায়ের স্নেহ তো আমরা পাবো না, মায়ের মমতা তো আমরা পাবো না। সেই জায়গা থেকে আসলে আমরা জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই বঞ্চিত হলাম, যেটা মানে অপূরণীয়। তো আমরা দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আজ সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে সমাধি প্রাঙ্গণে? আমার ঠিক বিপরীত পাশে, অর্থাৎ এখন যে দৃশ্যটা, আসলে এই দৃশ্যটা আমরা সকাল 10টা থেকে এখানে দেখছি। সাধারণ মানুষ যেমন আসছে, তেমনি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন। এসে তারা এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, করে এরপরেই দোয়া করছেন বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই দোয়াটি আসলে করছেন। আমরা এখানে সকাল 10টা থেকে অবস্থান করছি। প্রতি মুহূর্তে একটি গ্রুপ এসে এখানে দোয়া করছেন, তারা যাওয়ার পর আরেকটি গ্রুপ অপেক্ষমান থাকে। এভাবেই আসলে বেগম খালেদা জিয়ার প্রতি আত্মার মাগফিরাতের জন্য হাজার হাজার মানুষ এসে এখানে দোয়া করছেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ছিল। এরপর আজকে দলীয় শোকের 5ম দিন, আরও 2 দিন দলীয়ভাবে শোক পালন করবে নেতাকর্মীরা বিএনপির পক্ষ থেকে। এবং গত বৃহস্পতিবার দুপুর 12টা থেকে এই সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরেই এখানে মানুষের ঢল নামে। আমরা গতকালকেও সকাল থেকে দেখেছি, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা না, এখানে একেবারে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, এসে বেগম খালেদা জিয়ার জন্য এখানে কোরআন তেলাওয়াত করছেন, এরপরে মুনাজাত করছেন। এবং আজকে আরেকটু ব্যতিক্রমী কিছু দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে অনেকেই তাদের সন্ততিদেরকে নিয়ে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা, তার দেশের জন্য তার যে ডেডিকেশন, যে ত্যাগ, তিনি যে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও দেশ ছেড়ে যাননি, সেই বিষয়গুলো এখানে স্মরণ করছেন মানুষ, এবং সেগুলো স্মরণ করে মানুষ তার জন্য দোয়া করছেন। অভিভাবকরা তাদের সন্তানদেরকে এসে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেটি তাদের সন্তানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে সরেজমিনে এসে। তো আমরা সকল থেকে এই দৃশ্যটাই দেখছি, হয়তোবা সন্ধ্যা নাগাদ এই দৃশ্যটাই চলমান থাকবে বেগম খালেদা জিয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বগুড়া 6 আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
মনোনয়নপত্র বৈধ। রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এদিকে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে ঢাকা 15 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর পাশাপাশি তিনি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করছেন। মনোনয়নপত্র বাছাই এরই মধ্যে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমান গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেন এবং ভোটার হন। ঢাকা জেলার 20টি আসনের জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। শনিবার সকাল 10টা থেকে প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা এবং হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেন। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে কাল পর্যন্ত। আপিল শুরু হবে 5 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বৈধতা পেয়েছে ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মনোনয়ন বৈধতা পেয়েছে জামায়াত ইসলামী ঢাকা 9 আসনের মনোনীত প্রার্থী কবির আহমেদ। ঢাকা 8 আসন থেকে মনোনয়ন বৈধতা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গণ অধিকার পরিষদ থেকে ঢাকা 8 আসনের মনোনয়ন বৈধতা পেয়েছে মডেল মেঘলা আলম। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ভোটার যাচাই বাছাই অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীদেরকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কিরকম দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। আমি বিশ্বাস করি যে আমরা আসলে যারাই প্রার্থী হয়েছি সবাইকে মিলেই আমরা ঢাকা 9কে গড়ে তুলব। সেখানে যে বিজয় হবে পরাজিত হবে সেটা ব্যাপার না। আমরা মনে করি যারাই এখানে প্রার্থী হয়েছেন তার সবাই ঢাকা 9কেই ভালোবাসেন। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। আমি ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যে এই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা, জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। পরাজিত শক্তি বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে জানিয়েছেন তথ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান জানান, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকতে পারে, তা প্রশমনে সরকার কাজ শুরু করে দিয়েছে। উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অপশক্তিকে প্রতিহত করা হয়েছে। বাকি চ্যালেঞ্জগুলিও সরকার মোকাবেলা করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোনো রকমেরই জনমত নেই। যেখানে কোনো রকমেরই জনমত না থাকে সেইখানে চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এর জন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এজিএমে এসব তথ্য জানিয়েছেন তিনি। নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেকেই
গানম্যান দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তার ঝুঁকির বিবেচনায় চাইলে তাদের ব্যবস্থা করা হবে। ওসমান হাদির হত্যাকারীর ভিডিও যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন জেলা বিশেষ করে উত্তরাঞ্চলের তাপমাত্রা কমেছে রেকর্ড হারে। এদিকে চলতি মাসে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে তীব্র শীত। সকালে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সীমান্ত জেলা কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপাকে পড়েছে মানুষ। ঘন কুয়াশায় ঢাকা, ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার বিস্তীর্ণ চর। এতে স্থানীয়দের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে বাতাস আর কুয়াশায় কাহিল গাইবান্ধাবাসী। বিকেল পর্যন্ত সূর্য না ওঠায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘটনা এতে দিন দিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পেছনে সরকারের উদাসীনতাই বড় কারণ। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে খুন খারাপি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় অতর্কিত মাথায় গুলি করে পালিয়ে যায় অপরাধীরা। হামলার সপ্তাহখানিক পর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীসহ সারা দেশে সহিংসতায় মেতে ওঠে দুর্বৃত্তরা। হামলা চালানো হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে, দেয়া হয় আগুনও। একই সঙ্গে হামলা ও ভাঙচুর হয় ছায়ানট ও 32 নম্বরেও। এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সর্বশেষ মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপে পথচারী নিহতের ঘটনায় ফের প্রশ্নবিদ্ধ হয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। হঠাৎ রাজধানী সহ বিভিন্ন স্থানে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার পর্যাপ্ত ঘাটতি দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। হাদি হত্যাকাণ্ডের পরে মানুষের ভিতর মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে। একবার ভাবুন তো, এই হত্যাকাণ্ডের সাথে সাংস্কৃতিক সংগঠন বা পত্রিকা বা হিন্দু যুবকের কোনো সংশ্লিষ্টতা আছে? এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রোটেক্ট করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। বরং সরকারের শৈথিল্যতা বা দুর্বলতার সুযোগে এই জিনিসগুলো ক্রমান্বয়ে আমাদের সামনে চলে আসছে এবং মানুষের ভিতর প্রশ্ন আসছে যে সরকারের ভিতর তাহলে কোনো গোষ্ঠী আছে যারা এই ধরনের কাজকে প্রশ্রয় দিচ্ছে। এদিকে নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে খুন খারাপি আরও বাড়বে বলে শঙ্কা এই নিরাপত্তা বিশ্লেষকের। আশঙ্কার যেটা আমরা করছিলাম যে টার্গেটেড কিলিং, সেই টার্গেটেড কিলিংকে আমি যদি মাথায় রেখে আমার যে গোয়েন্দা তৎপরতা যেগুলো ছিল সেটাকে যদি বাড়িয়ে দিতাম তাহলে এই কাজটা কিন্তু হতো না। পরিষ্কার ধারণা পাওয়া যায় যে আপনি গোয়েন্দাদের আইদার সক্ষমতা বৃদ্ধি করেন নাই, অথবা গোয়েন্দাদের উপরে আপনার আস্থার অভাব রয়েছে, অথবা গোয়েন্দাকে আপনি সেইভাবে ডাইরেক্ট করতে পারেন নাই, ব্যবহার করতে পারেন নাই। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে হত্যা অপরাধের ঘটনা। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংসতার ঘটনা, যা থেকে বাদ পড়ছে না রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। এমন অবস্থা চলতে থাকলে আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হবে নতুন জটিলতা, এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক থাকায় 2 দিন পর পর্দা উঠল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এর। পূর্বাঞ্চলে মেলার স্থায়ী ভেন্যুতে শনিবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মাসব্যাপী মেলার প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কার্যক্রম চলবে। এবারের আসরে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির 327টি দেশীয় উৎপাদ
উৎপাদক, রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মেলায় পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। খেলার সংবাদে থাকছে ক্রিকেট প্রসঙ্গ। ভারত জুড়ে ক্ষমতাসীন বিজেপি এবং হিন্দু সমর্থকদের প্রবল আন্দোলনের মুখে আইপিএলে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। 16 ডিসেম্বর আমিরাতে আইপিএলে মেগা নিলামে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বিগত আসরগুলোতে ফিজের বোলিং নৈপুণ্য এবং বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে মুগ্ধ হয়ে তাকে এবার দলে নেন নাইট রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাঙ্কি মাইসোরেরা। কিন্তু বাংলাদেশের সঙ্গে চলমান রাজনৈতিক বৈরিতা, সংখ্যালঘু নির্যাতন এবং দীপু দাসের হত্যাকাণ্ডের পর বিজেপি, শিবসেনা সহ ভারতের উগ্র ধর্মীয় এবং রাজনৈতিক নেতারা আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক দেন। তারা শাহরুখ খানকে হুমকিও দেন যে ভেন্যুতে মুস্তাফিজ খেলবে খেলা পণ্ড করে দেওয়া হবে। খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে মুস্তাফিজকে নিয়ে এক নোংরা খেলায় মেতে ওঠে ভারতের ক্ষমতাসীন দলের কট্টর সমর্থকরা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে নীরবতাও সবাইকে বিস্মিত করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। তীব্র শীত উপেক্ষা করে আজও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় শিখিয়েছেন চেয়ারপারসন, বলেছেন নেতারা। তারেক রহমান, মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ, তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন পাটোয়ারির। পরাজিত শক্তির বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, বলেছেন তথ্য উপদেষ্টা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘন কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চলতি মাসে আরও 3টি শৈত্যপ্রবাহের আভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।